আমাদের প্রথমত একটা সামন্ত্রিক এঁকে নিতে হবে। সামন্ত্রিকটা কিভাবে এঁকে নেব আমরা যদি খেয়াল করি, সেটা হলো এই হলো আমাদের একটা সামন্ত্রিক। এই সামন্ত্রিকটাকে আমরা এইরকম লিখলাম ও এ সি বি। ও এ সি বি হলো একটা সামন্ত্রিক। ওসি তার একটা কর্ণ, ওসি তার একটা কর্ণ। তাহলে আমরা সামন্ত্রিক সূত্রটা বিবেচনা করছি এভাবে যে যদি কোনো সামন্ত্রিকের কোনো কৌণিক বিন্দু থেকে অঙ্কিত দুটি সন্নিহিত বাহু দ্বারা কোনো কণার উপর এককালীন ক্রিয়াশীল একই জাতীয় দুটি ভেক্টরের মান ও দিক নির্দেশ করা যায়, তবে ওই সামন্ত্রিকের কর্ণটি ভেক্টর দুটির লব্ধির বা সমষ্টির মান ও দিক নির্দেশ করে। আমরা যেটা লিখলাম, আমি একটু সুন্দরভাবে গুছিয়ে বলি যে আমরা এখানে একটা সামন্ত্রিক আঁকছি। এই সামন্ত্রিকের বলা হচ্ছে কোনো কৌণিক বিন্দু, সেই কৌণিক বিন্দু হলো ও। কোনো কৌণিক বিন্দু থেকে অঙ্কিত দুটি সন্নিহিত বাহু, সন্নিহিত কথার অর্থ হলো সংশ্লিষ্ট। তাহলে এই সামন্ত্রিকে যে কৌণিক বিন্দু ও বিন্দু থেকে অঙ্কিত দুটি সংশ্লিষ্ট বাহু হচ্ছে ও এ আর ও বি। তো সংশ্লিষ্ট বাহু দ্বারা কোনো কণার উপর এককালীন ক্রিয়াশীল, অর্থাৎ ও এ বাহু আর ও বি বাহু এটা একসাথে ও বিন্দুতে ক্রিয়া করছে। তাহলে এককালীন ক্রিয়াশীল একই জাতীয় দুটি ভেক্টরের মান ও দিক নির্দেশ করা যায়। তার মানে ও এ কে একটা ভেক্টর নির্দেশ করব, যেটাকে আমরা বলতে পারি ও এ ভেক্টর ইকুয়াল টু পি ভেক্টর, অর্থাৎ এটা আমাদের পি ভেক্টর। এবং ও বি ভেক্টরকে আমরা আরেকটা ভেক্টর নির্দেশ করব, সেটাকে মনে করলাম কিউ ভেক্টর, অর্থাৎ ও বি ভেক্টর ইকুয়াল টু কিউ ভেক্টর। তাহলে কি হলো, একই জাতীয় দুটি ভেক্টরের মান ও দিক নির্দেশ করা যায়। তার মানে ও এ ভেক্টরকে পি ভেক্টর সমান ও এ ভেক্টর সমান পি ভেক্টর অ্যান্ড ও বি ভেক্টর সমান কিউ ভেক্টর দ্বারা যদি নির্দেশ করা যায়, তবে ওই সামন্ত্রিকের কর্ণটি ওই কৌণিক বিন্দু থেকে, অর্থাৎ এই ও কৌণিক বিন্দু থেকে অঙ্কিত সামন্ত্রিকের আমরা এখানে একটা লিখতে পারি যে তবে ওই কৌণিক বিন্দু থেকে অঙ্কিত ওই কৌণিক বিন্দু থেকে অঙ্কিত সামন্ত্রিকের কর্ণটি, অর্থাৎ এই কৌণিক বিন্দুতে অঙ্কিত সামন্ত্রিকের কর্ণটি ভেক্টর দুটির লব্ধি, অর্থাৎ কর্ণটি কি হবে, কর্ণটি হবে ওসি ভেক্টর হবে ভেক্টর দুটি কি কি ছিল, একটা ছিল ও এ ভেক্টর আর একটা ছিল ওই ভেক্টর, অর্থাৎ ভেক্টর দুটির মিলিত ফলের বা লব্ধি আর মিলিত ফল একই জিনিস, সমষ্টি। ভেক্টরের ভাষায় লব্ধি মানে টোটাল, একত্রে। তো মিলিত ফল ওসি ভেক্টর ইকুয়াল টু ও এ ভেক্টর প্লাস ওই ভেক্টরের সমান। ওসি ভেক্টরকে আমরা যদি আর ভেক্টর দ্বারা নির্দেশ করি, তাহলে আর ভেক্টর ইকুয়াল টু ও এ ভেক্টর মানে পি ভেক্টর আর ওই ভেক্টর মানে কিউ ভেক্টর। অর্থাৎ আমরা এই সামন্ত্রিকের সূত্রে আমরা যেটা বলবো, আমরা জানি যে একটা সামন্ত্রিকে কিন্তু দুই রকম বাহু থাকে। একটা সামন্ত্রিকে মাত্র দুই রকম বাহু থাকে। সেই দুই রকম বাহু মোট চারটে বাহু। তাহলে
পরস্পরের বিপরীত বাহু সমান আর সমান্তরাল। তার মানে ওয়ে ভেক্টর আর এই বিসি ভেক্টর এই একই ভেক্টর, অর্থাৎ এটা পি ভেক্টর হলে এটাও পি ভেক্টর, এটাও বি ভেক্টর হলে এটা কি ভেক্টর হলে এটাও কি ভেক্টর। তো কথা হচ্ছে এই যে দুই রকম বাহু, এই দুই রকম বাহুর যোগফল হবে ওই সামন্ত্রিকের লব্ধি অর্থাৎ কর্ণের সমান। এটা হচ্ছে মূল কথা। তাহলে আমরা এই সূত্রটাকে আমরা আবারও বলছি যে যে যদি কোনো সামন্ত্রিকের কোনো কৌণিক বিন্দু থেকে অঙ্কিত, কৌণিক বিন্দু হচ্ছে এটা অঙ্কিত দুটি সন্নিহিত বাহু, অর্থাৎ এই বাহুটা আর এই বাহুটা কোনো সন্নিহিত বাহু দ্বারা কোনো কণার উপর অর্থাৎ ওই বাহু আর ওই বাহু একসাথে ও কণার উপর এককালীন ক্রিয়াশীল একই জাতির দুটি ভেক্টরের মান ও দিক নির্দেশ করা যায়। তার মানে ওই ভেক্টরকে পি ভেক্টর আর ওই ভেক্টরকে কি ভেক্টর যদি নির্দেশ করা যায়, তবে ওই কৌণিক বিন্দু থেকে, ওই কৌণিক বিন্দু মানে ও বিন্দু থেকে অঙ্কিত সামন্ত্রিকের কর্ণটি ভেক্টর দুটি, এই অর্থাৎ কর্ণটি মানে ওসি ভেক্টরের কথা বলা হচ্ছে, কর্ণটি ভেক্টর দুটির মিলিত ফলের, অর্থাৎ ওসি ভেক্টরটা ভেক্টর দুটি মানে ওই ভেক্টর প্লাস ওই ভেক্টরের সমষ্টি সমান মিলিত ফলের বা লব্ধির মান ও দিক নির্দেশ করে। অর্থাৎ ওসি ভেক্টর ইকুয়াল টু এ ভেক্টর প্লাস ওই ভেক্টর আর আর ভেক্টর ইকুয়াল টু ভি ভেক্টর প্লাস কি ভেক্টর। এই যে সামন্ত্রিক সূত্রটা, এটা কিন্তু আবার ত্রিভুজের সূত্র বটে। কিভাবে দেখো, আমরা ত্রিভুজের সূত্রের আগের দিন বলেছি এই ওয়ে ভেক্টর এর শীর্ষবিন্দু এটা আর এসি ভেক্টর এর পাদবিন্দু এটা, তাই লব্ধির দিক হবে ও থেকে সি পর্যন্ত, অর্থাৎ ওসি ভেক্টর ইকুয়াল টু এ ভেক্টর প্লাস এসি ভেক্টর, অর্থাৎ আর ভেক্টর ইকুয়াল টু পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর, এটা নির্দেশ করা যায়। অনুরূপভাবে যদি আমি এই সাইডে যাই, অভিভেক্টর এটা শীর্ষবিন্দুর সাথে এর পাদবিন্দু যুক্ত করলাম, অর্থাৎ অভিভেক্টর প্লাস বিসি ভেক্টর ইকুয়াল টু কি বলা যাবে ওসি ভেক্টর, অর্থাৎ আর ভেক্টর ইকুয়াল টু কি ভেক্টর প্লাস পি ভেক্টর এটা বলা যাবে। এটা অর্থাৎ সামন্ত্রিকের সূত্রের মধ্যে কি আছে, আবার ত্রিভুজের সূত্র নিহিত আছে বা ভেক্টরের যোগবিধি নিহিত আছে। এটা হলো আমাদের সামন্ত্রিকের সূত্র বিবৃত করলাম আর ব্যাখ্যা করলাম। এবার আমরা এই সামন্ত্রিকের সূত্রের সাহায্যে লব্ধির মান নির্ণয় ও দিকের রাশিমালা নির্ণয় করব। তো এভাবে বলা যায়, আমরা একটা সামন্ত্রিক আঁকাচ্ছি, এই সামন্ত্রিকের এটা হচ্ছে আমরা ধরলাম ও এ সি বি, এর ও একটা ভেক্টর আর ওবি ভেক্টর, এটা পরস্পর কত কোণে ক্রিয়ারত, আলফা কোণে ক্রিয়ারত। তো মনে করি এই ওয়ে ভেক্টরকে মনে করলাম ওয়ে ভেক্টর ইকুয়াল টু মনে করলাম পি ভেক্টর আর ওবি ভেক্টর ইকুয়াল টু মনে করলাম কিউ ভেক্টর। তো মনে করি ওয়ে ভেক্টর ও ওবি ভেক্টর পরস্পর আলফা কোণে ক্রিয়ারত। আমরা এখানে যেটা বলছি, এখানে যে দুটো বাহু ওয়ে আর ওবি দুটো বাহু এটা আলফা কোণে ক্রিয়ারত। তো যখন আমরা বলছি যে এরকম বলা যাবে যে ওয়ে আর ওবি পরস্পর আলফা কোণে ক্রিয়ারত, তো এরকম ধরি আমি আগেই বলেছি ওয়ে ভেক্টর ইকুয়াল টু ধরলাম পি ভেক্টর আর ওবি ভেক্টর ইকুয়াল টু ধরলাম কিউ ভেক্টর, এরকম ধরতে পারি, আমরা এখানে লিখতে পারি। তাহলে অতএব আমরা এখান থেকে বলতে পারি বি ও এ কোণ ইকুয়াল টু আলফা কোণ, এটা আমরা বলতে পারি, অর্থাৎ এই কোণটা আলফা কোণ। এখন কর্ণ, এখন আমরা এই ওসি কর্ণ যোগ করলাম, তো এখন কর্ণ ওসি এর সি বিন্দু হতে ও এর বর্ধিতাংশের উপর সিডি লম্ব টানে, অর্থাৎ এই যে ওসি কর্ণের সি বিন্দু থেকে ও এর বর্ধিতাংশের উপর, তার মানে এখান থেকে একটা লম্ব টানবো আমি, এটার নাম সিডি লম্ব টানি। তাহলে অর্থাৎ বিও এ কোণ ইকুয়াল টু সি এ ডি কোণ ইকুয়াল টু এটা আলফা হবে, অর্থাৎ এটা যদি আলফা, এটা কি হবে আলফা হবে। ডিয়ার স্টুডেন্টস, আমরা একটু খুব সুন্দরভাবে খেয়াল করি যে আমরা আলফা কোণ হচ্ছে ওয়ে আর ওবির মধ্যে, ওয়েকে কি বলেছি পি ভেক্টর, ওয়ে ভেক্টরকে কি বলেছি পি ভেক্টর আর ওবি ভেক্টর কি বলে কি বলে, অর্থাৎ পি ভেক্টর এবং কি ভেক্টরের মধ্যবর্তী কোণ হলো আলফা, অর্থাৎ দুটো একটা ভূমি বরাবর দিছি ভেক্টর সেটা আছে পি ভেক্টর, আরটা উপরের দিছি সেটা আছে কিউ ভেক্টর, অর্থাৎ পি ভেক্টর এবং কি ভেক্টরের মধ্যকার কোণ হলো আলফা, এটা আমাদের মনে রাখতে হবে।
দুটো ভেক্টরের মধ্যকার কোণ কত? আলফা। তো ডিয়ার স্টুডেন্টস, আমরা এবার একটু খেয়াল করব যে এখন আমরা চিত্রের দিকে তাকালে দেখতে পাবো যে ত্রিভুজ ওসিডি একটি সমকোণী ত্রিভুজ। এখন কি বললাম? ত্রিভুজ ওসিডি একটা সমকোণী ত্রিভুজ বলে আমরা পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই কি পাই? যে অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, এটা বলা যায়। অর্থাৎ অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, বা ওসি স্কয়ার ইকুয়াল টু বলবো ওডি মানে ওএ প্লাস এডি তার হোল স্কয়ার, আর সিডি স্কয়ার এখানে রাখলাম। ইট ইজ ইকুয়েশন নাম্বার 1। 1 নম্বর সমীকরণ দিক তাকালে দেখতে পাবো যে ওসিকে আমরা আর দ্বারা ব্যক্ত করব। ওসিকে কি দ্বারা ব্যক্ত করব? আর ভেক্টর দ্বারা ব্যক্ত করব। অর্থাৎ ওসি ভেক্টর ইকুয়াল টু আর ভেক্টর, ওসি ভেক্টর ইকুয়াল টু আর ভেক্টর, এরকম বলবো আমরা। তো এরপরে ওএ, আমরা দেখো এখানে ওএ ভেক্টর মানে পি ভেক্টর, তাহলে ওএ মানে কি? পি, এটা বলা যাবে। ওএ মানে পি, কিন্তু দেখা যাচ্ছে এডি আর সিডির কোনো মান এখানে দেওয়া নেই, এটা আমাদের বের করে নিতে হবে। তো কিভাবে বের করব সেটা আমরা একটু খেয়াল করি। এখন এডিসি ত্রিভুজ, এডিসিও কিন্তু একটা সমকোণী ত্রিভুজ। এডিসি সমকোণী ত্রিভুজ থেকে পাই কি পাই? সাইন আলফা ইজ ইকুয়াল টু আমরা বলতে পারবো যে লম্ব বাই অতিভুজ। এই যে সমকোণী ত্রিভুজের লম্ব হলো সিডি আর অতিভুজ এসি, তো এখান থেকে বলা যাবে বা সিডি ইজ ইকুয়াল টু এসি সাইন আলফা, এটা বলা যাবে। সিডি ইজ ইকুয়াল টু এসি সাইন আলফা। এখন আমরা জানি সামন্ত্রিকের পরস্পর বিপরীত সমান আর সমান্তরাল, তাহলে এটা যদি কিউ ভেক্টর হয় তাহলে এটা কি হবে? কিউ ভেক্টর। আবার এটা যদি পি ভেক্টর হয় তাহলে এটা কি হবে? পি ভেক্টর। তাহলে এখান থেকে আরো বলা যাবে, তাহলে অতএব সিডি মানে আমরা বলতে পারবো সিডি কার এসি কথার অর্থ আছে কিউ সাইন আলফা। অর্থাৎ আমরা সিডি এর মান বের করতে চাইছিলাম, সেটা মান বেড়ে গেছে, সেটা হলো কিউ সাইন আলফা। আবার আমরা এখান থেকে যদি বলি কোয়াজ আলফা ইজ ইকুয়াল টু বলতে পারি ভূমি বাই অতিভুজ। অর্থাৎ এই সমগ্র ত্রিভুজের ভূমি হলো এডি। তোমরা একটা কথা মনে রাখবা, কোন সবসময় কার মধ্যে থাকে? কোন থাকে ভূমি আর অতিভুজের মধ্যে, এটা সবসময় বুঝে না। কোনটা আগে দেখবো, কোনটা ভূমি আর অতিভুজের মধ্যেই কোনটা থাকবে। তো কোয়াজ আলফা ইজ ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, অর্থাৎ এডি বাই এসি, বা এডি ইজ ইকুয়াল টু এসি কোয়াজ আলফা, বা এডি ইজ ইকুয়াল টু কিউ কোয়াজ আলফা। অর্থাৎ এডি ইজ ইকুয়াল টু কিউ কোয়াজ আলফা আর সিডি ইজ ইকুয়াল টু কিউ সাইন আলফা, এটা আমাদের মাঝে বেড়ে গেল। তো এই যেটা বেড়ে গেল, এটা 1 নং সমীকরণে আমরা মান বসাবো। 1 নং সমীকরণে যদি মান বসাই তাহলে কি হবে সেটা আমরা একটু খেয়াল করি। এখন 1 নং সমীকরণ হতে পাই কি পাই? এখানে ওসি মানে ছিল কি? আর স্কয়ার ইকুয়াল টু ওএ মানে পি ছিল, পি প্লাস এডি মানে কিউ কোয়াজ আলফা তার হোল স্কয়ার, আর সিডি স্কয়ার ছিল এখানে, সিডি স্কয়ার। সিডি মানে ছিল কিউ সাইন আলফা তার হোল স্কয়ার। অর্থাৎ 1 নং সমীকরণে আমরা মান বসালাম এই 1 নং সমীকরণে। তারপরের লাইন বলা যাবে আর স্কয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি তার হোল স্কয়ারের সূত্র, পি স্কয়ার প্লাস 2পি কিউ কোয়াজ আলফা প্লাস কিউ স্কয়ার কোয়াজ স্কয়ার আলফা প্লাস কিউ স্কয়ার সাইন স্কয়ার আলফা, এটা বলা যাবে। এরপরে বলা যাবে বা আর স্কয়ার ইজ ইকুয়াল টু পি স্কয়ার প্লাস 2পি কিউ কোয়াজ আলফা, আমি এখান থেকে কিউ স্কয়ার কমন নিলাম, কিউ কোয়াজ স্কয়ার আলফা প্লাস সাইন স্কয়ার আলফা, এটা বলা যাবে। বা আর ইজ ইকুয়াল টু আর স্কয়ার ইকুয়াল টু পি স্কয়ার প্লাস 2পি কিউ কোয়াজ আলফা
প্লাস কিউ স্কোয়ার ইন্টু 1, কারণ আমরা জানি কজ স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফার মান হলো 1, বা এখান থেকে বলা যাবে আর ইকুয়াল টু রুট ওভার অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা। ইট ইজ ইকুয়েশন নাম্বার 1। এটা হলো ইট ইজ ইকুয়েশন নাম্বার 2, আগেরটা 1 ছিল, ইট ইজ ইকুয়েশন নাম্বার 2। অর্থাৎ 2 নম্বর সমীকরণটা হলো লব্ধির মান নির্ণয়ের সূত্র। অর্থাৎ এখানে পরিচয় হলো আর ভেক্টর যখন বলবো তখন সেটা লব্ধি, আর যদি বলি শুধু আর তাহলে লব্ধির মান। অর্থাৎ আর ইকুয়াল টু লব্ধির মান নির্ভর করে রুট ওভার অফ পি স্কোয়ার, অর্থাৎ প্রথম ভেক্টরের মান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, দ্বিতীয় ভেক্টরের মানের স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা। আলফা হলো পি ভেক্টর এবং কিউ ভেক্টরের মধ্যকার কোণ। তাহলে আমরা কি শিখলাম? লব্ধির মান নির্ণয় সূত্র। এখানে 2 নম্বর সূত্র যে বড় হাতের আর ইকুয়াল টু রুট ওভার অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা। ইহাই লব্ধির মান নির্ণয়ের রাশিমালা। অর্থাৎ লব্ধির মান নির্ণয়ের, অর্থাৎ দুটো ভেক্টর দেওয়া থাকলে এবং দুটো ভেক্টরের মধ্যকার কোণ যদি দেওয়া থাকে তাহলে লব্ধির মান নির্ণয়ের রাশিমালা এটা দাঁড়াবে। ডিয়ার স্টুডেন্টস, আমরা এবার লব্ধির দিকের রাশিমালা নির্ণয় করব। লব্ধির দিকে রাশিমালা। এখন লব্ধি আর ভেক্টর, অর্থাৎ এইটা লব্ধি আর ভেক্টর যদি পি ভেক্টরের সাথে, এটা খেয়াল রাখতে হবে আমি কি বলেছি, এই লব্ধি আর ভেক্টর যদি পি ভেক্টরের সাথে থিটা কোণ করে তবে তাহলে আমরা এখানে কি লিখলাম? আমরা ইতিমধ্যে বলেছি পি ভেক্টর এবং কি ভেক্টরের মধ্যকার কোণ হলো আলফা, আর পি ভেক্টর আর আর ভেক্টর অর্থাৎ পি ভেক্টর এবং লব্ধি অর্থাৎ সমষ্টি যেটা আর ভেক্টরের মধ্যকার কোণ থিটা। এটা খেয়াল রাখতে, আমরা কিন্তু সবসময় আমরা নিজেকে ভুলে যাই। তাহলে পি ভেক্টর এবং কি ভেক্টরের মধ্যকার কোণ আলফা, আর পি ভেক্টর আর আর ভেক্টরের মধ্যকার কোণ হলো থিটা। অর্থাৎ থিটা কোণ করে তবে ত্রিভুজ ওসিডি হতে পাই কি পাই? এখান থেকে পাই ট্যান থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি। তাহলে লম্ব হচ্ছে সিডি আর ভূমি হলো ওডি। তাহলে ট্যান থিটা ইজ ইকুয়াল টু সিডি রাখলাম, ওডি মানে ওএ প্লাস এডি। তো ট্যান থিটা ইজ ইকুয়াল টু সিডি মানে ইতিমধ্যে আমি বলেছি কিউ সাইন আলফা, আর ওএ মানে পি বলেছিলাম, আর এডি মানে কি কজ আলফা বলেছিলাম। বা থিটা ইকুয়াল টু এখান থেকে বলা যাবে ট্যান ইনভার্স কিউ সাইন আলফা বা পি প্লাস কিউ কজ আলফা। এটা ইকুয়েশন নাম্বার 3। অর্থাৎ এটাও বলা যাবে, এটাও বলা যাবে। অর্থাৎ এটা হলো ইকুয়েশন নাম্বার 3। ইহাই হলো লব্ধির দিকে রাশিমালা। অর্থাৎ কি বলছি? 3 নং সমীকরণটিকে লব্ধির দিকের রাশিমালা বলে। অর্থাৎ এখানে আমাদের আলফার মান, অর্থাৎ পি ভেক্টর আর কি ভেক্টরের মধ্যকার কোণ যদি আলফা দেওয়া থাকে, অর্থাৎ পি ভেক্টর এবং কি ভেক্টরের মধ্যকার কোণ যদি জানা থাকে, আর পি আর কির মধ্যকার মান যদি জানা থাকে, পি মান আর কির মান যদি জানা থাকে, তাহলে সেটা কোন দিকে ক্রিয়া করবে। অর্থাৎ আমাদের বাদীপক্ষের উকিল একরকম বলতে পারি সেটা পি, আর যদি বিবাদী পক্ষের উকিল আর একরকম বলে সেটা হচ্ছে কিউ, তাই না? তাহলে এবং তাদের মধ্যকার কোণ যদি কি আলফা, তাহলে রায়টা কোন দিকে যাবে, অর্থাৎ রেজাল্ট অর্থাৎ লব্ধি কোন দিকে হবে সেটা নির্ণয় করে রাশিমালা হলো এটা। অর্থাৎ থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কজ আলফা। এখানে আরটা হলো রেজাল্ট, ফলাফল, যার সাপ যেটা বলবেন সেটা রায় লব্ধি, আর পি হচ্ছে একদিকে কিউ আর একদিকে, আর পি আর কিউর মধ্যকার কোণ হলো আলফা। অর্থাৎ যদি আমরা এটাকে নদীর স্রোতের সাথে বিবেচনা করতে চাই, নদীর স্রোতকে পি ধরলাম, আর নৌকা বা সাঁতারুকে যদি কিউ ধরলাম, অর্থাৎ সাঁতারু যদি স্রোতের সাথে আলফা করে রওনা দেয়, তাহলে তার লব্ধির মান হবে আর ইকুয়াল টু রুট ওভার অফ পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p কিউ কজ আলফা। আর নৌকাটা যাবে কোন দিকে? সেটা হচ্ছে ট্যান থিটা ইজ ইকুয়াল টু কিউ সাইন আলফা বা পি প্লাস কিউ কজ আলফা।
এই নিয়মে আমরা অঙ্ক করব ইনশাল্লাহ। তো আমরা এখান থেকে দেখাতে পারি, আমি একটা অঙ্ক দেখাতে পারি যে নদীতে স্রোতের বেগ 5 কিলোমিটার পার আওয়ার এবং নৌকার বেগ 10 কিলোমিটার পার আওয়ার। যদি বলে নৌকাটিকে সোজাসুজি অপর পাড়ে পৌঁছাবার জন্য কোন দিকে কত বেগে রওনা দিতে হবে। তো সুপ্রিয় ছাত্রছাত্রীরা, আমি এখানে এই অঙ্কটা করার জন্য আমি একটা নদী আঁকায় ফেলি। অর্থাৎ আমরা নদীতে স্রোত যাচ্ছে এইদিকে, এই স্রোতের বেগটাকে মনে করলাম পি। সবসময় স্রোতের বেগটাকে পি মনে করবা। স্রোতের বেগ আছে 5 কিলোমিটার পার আওয়ার। আর আমরা এটা হচ্ছে ও বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু। ডিয়ার স্টুডেন্টস, আমরা এখানে যদি খেয়াল করি যে যদি একজন লোক নদীতে স্রোত থাকে, নৌকা নিয়ে সোজা যাওয়ার কথা কোথায়? নদীর ওপর পরে, সোজাসুজি ওপর পরে, অর্থাৎ এতে যাওয়ার কথা। এখন যদি এতে যেতে হয় তাহলে কি নৌকা যদি সে সোজা রওনা দেয় তাহলে কি যেতে পারবে? নিশ্চয় যেতে পারবে না। তাহলে কি করতে হবে? সেই এই দিকে রওনা দিলে কি যেতে পারবে? না, পারবে না, কারণ সে আর স্রোতর ওই দিকে টেনে নিয়ে যাবে। তাহলে রওনা দিতে হবে এইদিকে, অর্থাৎ সে রওনা দেবে এই দিকে। এটা হলো কিউ, অর্থাৎ নৌকার বেগ। এটা হচ্ছে নৌকার বেগ, কিউ ইজ ইকুয়াল টু 10 কিলোমিটার পার আওয়ার। অর্থাৎ সে যদি পি এর সাথে, স্রোতের সাথে আলফা কোণে রওনা দেয় তাহলে কোথায় পৌঁছাবে? এতে। তাহলে আমরা এটা বের করবো। মনে করি নৌকাটিকে স্রোতের সাথে, অর্থাৎ স্রোতের সাথে মানে পি এর সাথে আলফা কোণে রওনা দিলে এতে পৌঁছাতে পারবে। সেক্ষেত্রে থিটা ইজ ইকুয়াল টু, ডিয়ার স্টুডেন্টস, একটু আগে বলেছিলাম থিটাটা কি? থিটা হলো পি আর আর এর মধ্যকার কোণ। অর্থাৎ স্রোত আর হচ্ছে তার লব্ধি, অর্থাৎ স্রোত যাচ্ছে এইদিকে আর নৌকা রওনা হচ্ছে এইদিকে, তাহলে ও পৌঁছাচ্ছে এইদিকে, রিজাল্ট এইদিকে, অর্থাৎ আরটা এইদিকে। তাহলে আমরা এই পি অর্থাৎ স্রোতের বেগ আর নৌকার লব্ধি বেগ, এইটার মধ্যকার কোণ হচ্ছে কি হবে? ধরেছিলাম থিটা। আর থিটা ইকুয়াল টু চিত্র থেকে দেখা যাচ্ছে যদি সোজাসুজি পৌঁছতে হয় তাহলে থিটার মান হয় 90 ডিগ্রি। আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি। তো যাও, তাহলে সেই ক্ষেত্রে থিটা ইজ ইকুয়াল টু কত? 90 ডিগ্রি হবে। তো আমরা জানি, ইতিমধ্যে তোমাদের জানাইছি, ট্যান থিটা ইজ ইকুয়াল টু কিউ সাইন আলফা ভাগ পি প্লাস কিউ কজ আলফা। এটা আমি তোমাদের জানিয়েছি ইতিমধ্যে। বা ট্যান 90 ডিগ্রি ইকুয়াল টু কিউ এর মান এখানে 10 আছে, 10 সাইন আলফা, বা পি এর মান আছে 5 প্লাস 10 কজ আলফা। ট্যান 90 ডিগ্রি মান হলো ইনফিনিটি, 10 সাইন আলফা ভাগ 5 প্লাস 10 কজ আলফা। তো ডিয়ার স্টুডেন্টস, আমরা উপর থেকে একটু মুছে দিচ্ছি। এখানে আছে ইনফিনিটিভ মানে কিন্তু অসীম মানে সামথিং বাই জিরো। আমরা 1 বাই সামথিং বলতে পারি, 2 বাই সামথিং বলতে পারি, 5 বাই সামথিং, ভুলে গেল, 5 বাই 0 বলতে পারি, 4 বাই 0 বলতে পারি, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ সামথিং বাই 0 ইজ ইকুয়াল টু ইনফিনিটিভ। তো আমরা এটাকে বলতে পারি যে কোনো সংখ্যা বাই 0 ইকুয়াল টু
10 সাইন আলফা ভাগ 5 প্লাস 10 কজ আলফা, এটা বলা যায়। তো ডিয়ার স্টুডেন্টস, আমরা এখানে একটা কথা বলতে পারি আমি তোমাদের বোঝানোর জন্য। ধরো পি ইজ ইকাল টু এ কস থিটা আর কিউ ইজ ইকাল টু বি সাইন থিটা। তাহলে আমরা পি বাই কিউ ইজ ইকাল টু এরকম বলতে পারি এ কস থিটা বাই বি সাইন থিটা, এরকম বলতে পারি। তাহলে পি বাই কিউ ইজ ইকাল টু আমরা সে পরের লাইন, অর্থাৎ এই লাইনটাকে এভাবে বলতে পারি। যদি এই দুটো লাইনকে এইভাবে বলতে পারি তাহলে এই লাইনটাও এইভাবে বলতে পারি, অর্থাৎ এর উপরটা ইজ ইকাল টু এর উপরটা, নিচেরটা ইজ ইকাল টু এর নিচেরটা। তাহলে এখানে আমরা বলতে পারি 10 সাইন আলফা ইজ ইকাল টু যে কোনো সংখ্যা বলতে পারি। তো 10 সাইন আলফা ইজ ইকাল টু যে কোনো সংখ্যা বলাটা কেমন হবে, যে কোনো সংখ্যাটা কত, আমরা একটা অনিশ্চয়তার মধ্যে পড়ে যাবো। এর কারণের জন্য আমরা যদি নিচেরটা বিবেচনা করি কীরকম, অতএব 5 প্লাস 10 cos আলফা ইকাল টু 0 বা 10 cos আলফা ইকাল টু -5 বা cos আলফা ইজ ইকাল টু -half বা আলফা ইজ ইকাল টু cos ইনভার্স -half বা আলফা ইজ ইকাল টু 120 ডিগ্রি, এই বেরিয়ে গেছে। অর্থাৎ নৌকাটিকে স্রোতের সাথে 120 ডিগ্রি কোণে, অর্থাৎ আলফার মান এখানে কত 120 ডিগ্রি, এই 120 ডিগ্রি কোণটা কার মধ্যকার, স্রোতের সাথে নৌকার মধ্যকার কোণ। অর্থাৎ আমরা বলতে পারি, সুতরাং নৌকাটি নদীর অপর পাড়ে সোজাসুজি পৌঁছাতে হলে স্রোতের সাথে 120 ডিগ্রি কোণে রওনা দিতে হবে। এই হলো আমাদের অঙ্কের প্রথম অংশ। আমরা অঙ্কের দিতে বলছিলাম কোন দিকে কত বেগ মানে লব্ধি বেগ বের করতে চাচ্ছি এখানে। তো লব্ধি বেগ কীভাবে বের করব সেটা খেয়াল করি। যদি নৌকা লব্ধি বেগ আর হয়, আর ভেক্টর হয়, তবে আমরা লব্ধির মান কি বলেছি, √r পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos আলফা। ইতিমধ্যে পি এর মান বলেছি 5 এর স্কয়ার, কিউর মান 10 এর স্কয়ার প্লাস 2 5 × 10 × cos 120 ডিগ্রি, √25 প্লাস 100 প্লাস 2 5 × 10 cos 120 ডিগ্রির মান -half, √25 প্লাস 100, এই মাইনাস এখানে মাইনাস দিলাম, এই 2 আর একটু কাটলাম, 5 × 10 = 50, 125 থেকে 50 বাদ দিলাম, তাহলে √75, এটা √75 ... এখানে যেটা হবে এত km/h। সুতরাং নৌকাটির লব্ধি বেগ √75 km/h, এখানে ক্যালকুলেটরে করে দিতে হবে। এটা হলো নৌকাটির লব্ধি বেগ, অর্থাৎ নৌকাটির স্রোত টানছে 5 km/h আর নৌকা যাচ্ছে 10 km/h বেগে। তাহলে নৌকাটি কত বেগে এ বিন্দুতে পৌঁছাবে সেই মানটা হলো √75 km/h বেগে ওপারে পৌঁছাবে। এবার আমরা পড়ব আচ্ছা লব্ধির সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান নির্ণয়ের রাশিমালা। আমরা এভাবে নৌকা দিয়ে এবং স্রোত দিয়ে অথবা সাঁতার ও স্রোত দিয়ে যে অঙ্কগুলো আছে সবগুলো আমরা নিজেরা বাসায় প্র্যাকটিস করে ফেলার চেষ্টা করবো ইনশাল্লাহ। এবার আমরা যেটা করব, লব্ধির সর্বোচ্চ ও সর্বনিম্ন মান নির্ণয়। তো ইতিমধ্যে কিন্তু বলেছি এরকম কথা যে আমরা জানি r = √p² প্লাস q² প্লাস 2pq cos আলফা, ইট ইজ ইকুয়েশন নাম্বার 1। অর্থাৎ লব্ধির মান √p² প্লাস q² প্লাস 2pq cos আলফার উপর নির্ভর করে। তো এখানে
যদি আমরা এখানে বলতে পারি লব্ধির মান 1 নং থেকে দেখা যায় লব্ধির মান নির্ভর করে পি কিউ ও cos আলফা এর মানের উপর, অর্থাৎ আর এর মান নির্ভর করে পি কিউ আর cos আলফার মানের উপর। কিন্তু পি এ কিউ নির্দিষ্ট থাকায় আর এর মান অর্থাৎ লব্ধির মান আর এর মান নির্ভর করে cos আলফা এর মানের উপর, অর্থাৎ আর এর মান নির্ভর করবে কার পরে? cos আলফার মানের উপর। অর্থাৎ cos আলফার মান সর্বোচ্চ হলে লব্ধির মান সর্বোচ্চ, cos আলফার মান সর্বনিম্ন হলে লব্ধির মান সর্বনিম্ন। তাহলে কি বলতে পারি? অর্থাৎ cos আলফা এর মান সর্বোচ্চ হলে লব্ধির মান সর্বোচ্চ, এবং cos আলফা এর মান সর্বনিম্ন হলে লব্ধির মান সর্বনিম্ন হবে। তাহলে আমরা জানি cos আলফা এর সর্বোচ্চ মান +1। তাহলে অতএব cos আলফা বলতে পারি +1 বা cos আলফা cos 0 ডিগ্রি। এখানে একটা কন্ডিশন হবে আলফার মান 180 ডিগ্রি সমান বা তার থেকে ছোট এবং 0 ডিগ্রি সমান বা তার থেকে বড়। এই কন্ডিশনের জন্য এখান থেকে বলা যাবে আলফা 0 ডিগ্রি। সুতরাং আলফা 0 ডিগ্রি হলেই লব্ধির মান সর্বোচ্চ হবে। আলফা 0 ডিগ্রি হলেই লব্ধির মান সর্বোচ্চ হবে। আলফা 0 ডিগ্রি মানে cos আলফার মান +1 হলেই লব্ধির মান সর্বোচ্চ হবে। cos আলফার মান +1 মানে লব্ধির মান সর্বোচ্চ। তাহলে এখন 1 নং হতে পাই কি পাই? এখানে r আছে √p² + q² + 2pq cos আলফা। তাহলে r √p² + q² + 2pq cos আলফার মান যদি আমি 0 ডিগ্রি ধরি, আমি বলেছি যে আলফার মান 0 ডিগ্রি হলেই কিন্তু লব্ধির মান সর্বোচ্চ, অর্থাৎ যেই আলফার মান 0 ডিগ্রি হয়েছে তখন লব্ধির মান সর্বোচ্চ, অর্থাৎ আর ম্যাক্সিমাম হবে। বা আর ম্যাক্সিমাম এখান থেকে বলা যাবে p² + q² + 2pq। cos 0 ডিগ্রি মান হচ্ছে +1, ওটা লেখার দরকার নেই। বা আর ম্যাক্সিমাম p + q তার হোল স্কয়ার, এখানে রুট। বা আর ম্যাক্সিমাম p + q। সুতরাং লব্ধির সর্বোচ্চ মান ভেক্টর রাশিদ্বয়ের মানের যোগফলের সমান যদি মধ্যকার কোণ 0 ডিগ্রি হয়। অর্থাৎ পি আর কিউ যদি একই দিকে ক্রিয়া করে, 0 ডিগ্রি মানে মধ্যকার কোণ 0 ডিগ্রি মানে পি আর কিউ যদি একই দিকে ক্রিয়া করে, তাহলে লব্ধির মান হবে সর্বোচ্চ মান হবে ওই ভেক্টর রাশিদ্বয়ের মানের যোগফলের সমান, অথবা যোগফল অপেক্ষা বড় হতে পারে না। মনে রাখবা, আমার কাছে আমি বলছি আমার কাছে টাকা আছে সর্বোচ্চ 100 টাকা, তার মানে কি 100 টাকার থেকে বেশি টাকা থাকতে পারে না। সুতরাং আমরা এখানে বলতে পারি লব্ধির সর্বোচ্চ মান যদি একই দিকে ক্রিয়া করে পি আর কিউ, অর্থাৎ মধ্যকার কোণ যদি 0 ডিগ্রি হয়, তাহলে লব্ধির সর্বোচ্চ মান হবে ভেক্টর রাশিদ্বয়ের মানের যোগফলের সমান, অর্থাৎ আমরা বা যোগফল অপেক্ষা বড় হতে পারে না। এবার আমরা সর্বনিম্ন মান নিয়ে তোমাদের দেখাবো। ইতিমধ্যে আমি তোমাদের বলেছি সর্বনিম্ন মান নির্ণয়ের ক্ষেত্রে আমরা জানি লব্ধির সর্বনিম্ন মান -1, অর্থাৎ cos আলফার সর্বনিম্ন মান, আমার একটু বলা ভুল হয়েছে, cos আলফা এর সর্বনিম্ন মান -1। অর্থাৎ cos আলফা -1 বা cos আলফা cos 180 ডিগ্রি,
আলফার মান একটু আগে যে কন্ডিশনটা বলেছিলাম সেটা ঠিক থাকবে, অর্থাৎ 0 ডিগ্রি সমান বা তার চেয়ে বড় এবং 180 ডিগ্রি সমান বা তার থেকে ছোট। এখান থেকে বলা যাবে আলফা ইজিক্যাল টু 180 ডিগ্রি, তাহলে এরকম হবে। সুতরাং আলফা ইজিক্যাল টু 180 ডিগ্রি হলেই লব্ধির মান সর্বনিম্ন হবে। তাহলে এখন 1 নং হতে পাই, 1 নংয়ে যেটা বলেছিলাম আর ইকাল টু রুট ওভার অফ পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p কিউ ওয়াজ আলফা, বা আর ইজ ইকাল টু রুট ওভার অফ পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p কিউ ওয়াজ আলফার মান হলো 180 ডিগ্রি, যেই বসাবো সেই লব্ধির মান হয়ে যাবে মিনিমাম। কারণ একটু আগেই বলেছি যে আর আলফা ইজ ইকাল টু 180 ডিগ্রি হলেই কিন্তু লব্ধির মান কী হবে, সর্বনিম্ন হবে, সেই মিনিমাম লিখে দিয়েছি। বা আর মিনিমাম ইজ ইকাল টু এখান থেকে বলা যাবে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p কিউ ইন্টু -1, বা আর মিনিমাম ইজ ইকাল টু বলা যাবে যে রুট ওভার অফ পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার মাইনাস 2p কিউ, বা আর মিনিমাম ইকাল টু বলা যাবে পি ডিফারেন্স কিউ তার হোল স্কয়ার তার রুট। এখানে পি ডিফারেন্স কিউ, কারণ পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার মাইনাস 2p কিউ ইকাল টু পি মাইনাস কিউ তার হোল স্কয়ার হতে পারে, আবার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার মাইনাস 2p কিউ ইকাল টু কিউ মাইনাস পি তার হোল স্কয়ার হতে পারে, দুটোই হতে পারে। সেই কারণের জন্য পি ডিফারেন্স কিউ পার্থক্য, অর্থাৎ পি বড়, পি আর কিউর মধ্যে পি বড় হলে পি মাইনাস কিউ, আর যদি কিউ বড় হয় তাহলে কিউ মাইনাস পি তার হোল স্কয়ার। এখান থেকে বলা যাবে বা আর মিনিমাম ইকাল টু পি ডিফারেন্স কিউ। সুতরাং লব্ধির সর্বনিম্ন মান ভেক্টর রাশিদার মানের বিয়োগফলের সমান অথবা বিয়োগফল অপেক্ষা ছোট হতে পারে না। তার মানে বিয়োগফল অপেক্ষা বড় হতে পারে, আবার যোগফল অপেক্ষা ছোট হতে পারে, এর মধ্যেই লব্ধির মান থাকবে। অর্থাৎ 4 আর 3 7 হতে পারে, আবার 4 আর 3 কিন্তু 1 হতে পারে। যদি মধ্যকার কোণ 180 ডিগ্রি হয় তাহলে বিয়োগফলের সমান, অর্থাৎ 4 আর 3 1। আর যদি এখানে আছে একই দিকে ক্রিয়া করে তাহলে 4 আর 3 7 হতে পারে, অর্থাৎ 1-এর চেয়ে বড় হবে এবং 7-এর থেকে ছোট হবে, সর্বোচ্চ মানের থেকে ছোট হবে এবং সর্বনিম্ন মান থেকে বড় হবে। এটাই হলো আজকের আলোচনা। সুপ্রিয় ছাত্রছাত্রীরা, আমরা তাহলে একটা কথা এখানে শিখলাম, লব্ধির সর্বোচ্চ মান ভেক্টর রাশিদার মানের যোগফলের সমান বা যোগফল অপেক্ষা বড় হতে পারে না, এবং সর্বনিম্ন মান তাদের বিয়োগফলের সমান অথবা বিয়োগফল অপেক্ষা ছোট হতে পারে না। এই যা পড়ালাম আজকে সেগুলো তোমরা বাসায় সুন্দরভাবে প্র্যাকটিস করে ফেলবা। আল্লাহ যদি চাই আমরা ভেক্টর রাশিদার পরবর্তী অংশ আগামীদের তোমাদের সামনে আলোচনা করার চেষ্টা করব। তোমার সবাইকে শুভকামনা জানাচ্ছি, আমার জন্য সবাই দোয়া করবা, আমিও তোমাদের জন্য দোয়া করি। আল্লাহ সবাইকে ভালো রাখুক, আমাদেরকে বিবাদমুক্ত রাখুক, যে যেখানে আসি আল্লাহ যেন আমাদের মেধাশক্তিকে বাড়িয়ে দেয়, আল্লাহ যেন আমাদের পাশ খাস রহমত নাজিল করে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।